ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, অসহায় অভিভাবক। প্রত্যেক মাসে আমার সেশন চার্জ দিতে যাচ্ছে এবং এটা 2 মাস। আমার উপায় নেই। নীতিমালা না থাকার অজুহাত কর্তৃপক্ষের, প্রক্রিয়াধীন জানালো শিক্ষা বোর্ড। স্কুল আমাদের এক্সপেন্স আমাদের বেয়ার করতে হয়। গভর্নমেন্টের একটা নিয়ম থাকলে তো আমরা সেটা ফলো করতাম। নীতিমালা কেন ছিল না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবে নীতিমালাগুলি প্রণীত হচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বললেন, আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না, মন্তব্য মির্জা ফখরুলের। ভোটের দিন লালমনিরহাটে নিহত বিএনপি নেতার বাড়িতে ঐক্যফ্রন্ট নেতারা। প্রত্যাবাসন এড়াতে এবার ভারতে থাকা রোহিঙ্গারাও পালিয়ে আসছে বাংলাদেশে। সরকারকে কঠোর হওয়ার আহ্বান। আরও ২৫০ রোহিঙ্গাকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দুদকের ঝটিকা অভিযান, দেখা মেলেনি কর্তব্যরত চিকিৎসকের। ময়মনসিংহে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ। এবং রাজধানীর বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতরে নিরাপত্তা কর্মী খুন, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, জানালো পুলিশ। নতুন মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নিয়ে তিনি একথা বলেন। গেল ৩ ডিসেম্বর মন্ত্রিসভার শেষ বৈঠকের পর টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করে গেল ৭ জানুয়ারি শপথের আনুষ্ঠানিকতার ঠিক ২ সপ্তাহের মাথায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নবগঠিত মন্ত্রিসভার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ এই বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন সরকার প্রধান শেখ হাসিনা। সোমবার বেলা ১০টায় এই বৈঠকের শুরুতেই মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন। তিনি জানান, মানুষের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর তার সরকার। সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। সততা ও নিষ্ঠা বজায় রেখে সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট থাকার জন্য নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। বৈঠকে প্রয়াত সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য আমাদের, ঠিক যেদিন আমরা শপথ নিলাম সেই দিন সে মৃত্যুবরণ করে এবং সে শপথও নিতে পারেনি, কিন্তু গেজেটে তার নাম আসে। আজকের বৈঠকে একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন সহ 5টি এজেন্ডা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। সেই কাজের অনেকগুলি দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। দুপুরে লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবিও জানান তিনি। ৩০ ডিসেম্বর বাংলাদেশে ভোট ডাকাতির যে কলঙ্কিত নির্বাচন হয়েছে, এটা কোনো নির্বাচনই হয়নি। এই নির্বাচনের
যে ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতে যে পার্লামেন্ট বলা হচ্ছে, সেই পার্লামেন্ট আসলে সঠিক পার্লামেন্ট নয়, এবং যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার সঠিক জনগণের প্রতিনিধিত্ব করে না। আমরা আগেই বলেছি যে এই নির্বাচনকে আবার আপনার বাতিল করতে হবে, ফলাফল বাতিল করতে হবে, এবং পুনরায় একটা নির্দলীয় সরকারের, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন 4 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বেগম জিয়া। সকালে আসামি পক্ষে শুনানি শেষে এদিন ধার্য করেন বিশেষ জজ আদালত 5-এর বিচারক শেখ হাফিজুর রহমান। এর আগে বেলা 12:30টার দিকে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে ফেনী, কামতা ও ছাতক গ্যাস ফিল্ড নিয়ে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের প্রায় 13,077 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় তারা এখন পালিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে। সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে নানা কৌশলে গত 1 মাসে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 1300 রোহিঙ্গা। জেলা প্রশাসন জানায়, ভারত থেকে আসা রোহিঙ্গারা UNHCR এর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে রয়েছে। নতুন করে রোহিঙ্গা প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে নির্যাতনের কারণে বিভিন্ন সময় রোহিঙ্গাদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিলেও অনেকে পালিয়ে গেছে ভারতেও। জানা গেছে সংখ্যা 40,000-এরও বেশি। কিন্তু সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে চলে আসছে বাংলাদেশে। গত 1 মাসে ভারত থেকে আসা রোহিঙ্গারা এখন অবস্থান করছে UNHCR এর পরিচালনাধীন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। অবশ্য ট্রানজিট ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। তবে ভারত থেকে আসা কিছু রোহিঙ্গার দেখা মেলে ক্যাম্পের আশেপাশে। তাদের দাবি, ভারতীয় কর্তৃপক্ষ তাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে, তাই সেখানে নিরাপত্তা না থাকায় বাংলাদেশে পালিয়ে আসছে। আর বার্মা ফারকা দিবলা বলে হই তারা আর ইন ডরে মানে আই যদি বন্য দিলে তোমরা কিন্তু জাগো হরবে ইন্ডিয়া তুই আর ইন্ডিয়া তুন আসি দে গেই দে আসি দে আর চুরি করি আর বর্ডার ফারাই টিয়া বেশি খরচ হয়ে আর তুই মেহনত করে ফারা বুঝি তাহলে আর এখন সরকারে বেশি তাঙ্গ করে দোকান দিলা তোমরা মানে বার্মা দিবলা দিব আর দেশ যেতদিন শান্তি নয় তুমি আর আশ্রয় ললে বলি চাই। সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। এই আশ্রয়স্থল আমরা চিন্তিত যে এটা কোনো আবাসস্থলে পরিণত হচ্ছে কিনা, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে ভারতে থাকা রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে অথবা তাদেরকে এখানে ঠেলে পাঠিয়ে দিতে না পারে, সেই ব্যবস্থা করাই উত্তম। এ বিষয়ে কথা বলতে রাজি হননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বা UNHCR এর কর্মকর্তারা। বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, ভারত থেকে আসা রোহিঙ্গারা UNHCR এর অধীনে রয়েছে। যেহেতু UNHCR এখানে আছে, তাদের রিফিউজি হিসেবে তাদের ম্যানেজমেন্টে আছে, সেই লোকগুলো আমাদের ক্যাম্পে সেভাবেই তাদেরকে হস্তান্তর করা হয়েছে। গত 18 জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাজিয়াতলী সীমান্ত দিয়ে 31 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে বিজিবি সতর্ক অবস্থানে থাকায় তারা শূন্যরেখায় অবস্থান করছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে আরও 250 রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে যাচ্ছে সৌদি আরব। শিগগিরই তাদের ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের প্রচার সমন্বয়ক নায়ে সানলোন বলেন, সোমবারের মধ্যেই তাদের বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে তোলা হবে। এদিন নিজের টুইটার পেজে একটি বন্দিশালার ভিডিও পোস্ট করে বলেন, রোহিঙ্গাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে। এদের বেশিরভাগই বৈধ বলে দাবি করেন তিনি। বর্তমানে 3 লাখ রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করছে। 2011 সালের আগে যারা সৌদি আরবে গেছেন তাদেরকে থাকা ও কাজের অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে অবৈধ দাবি করে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে রিয়াদ। সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও সীমান্তে মাইন অপসারণ বিষয়ে মিয়ানমারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির মধ্যে বৈঠক হয়েছে। সকালে মংরুতে আঞ্চলিক কমান্ডার পর্যায়ে এই বৈঠক হয়। এতে বিজিবির কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ পাঠানের নেতৃত্বে 10 জন কর্মকর্তা অংশ নেন। বৈঠকে দুই দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার, সীমান্তে মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।
অনিয়মের অভিযোগে রাজধানী সহ দেশের 9টি জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে কয়েকজন চিকিৎসকের অনিয়মের সত্যতা পায় সংস্থাটি। ঘুষ নেওয়ার সময় দুদকের কাছে ধরা পড়ে হাসপাতালের এক কর্মকর্তা। এসব বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানান দুদক সচিব। রাজধানীর মুগদায় বিশাল জায়গা জুড়ে অবস্থিত মুগদা জেনারেল হাসপাতাল। 500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি সহ নানা অভিযোগ নিয়ে এবার দুদকের দ্বারস্থ সেবাগ্রহীতারা। একটা বেজে গেলে মানে টাইম ওভার হয়ে গেলে তখন মনে করেন এরা তেমন একটা থাকতে চায় না। সোমবার সরজমিনে হাসপাতালটিতে গিয়ে অনেক অভিযোগেরই সত্যতা পায় দুদক। ঘুষ গ্রহণের সময় হাতে নাতে এক কর্মকর্তা ধরা পড়ায় তাকে চাকরিচ্যুত করার সুপারিশও করে সংস্থাটি। কর্মচারীকে ঘুষ গ্রহণ করার অবস্থায় হাতে নাতে পেয়েছি এবং আমাদের সুপারিশ ক্রমে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলবে এবং এখানকার সিস্টেম উন্নয়নের জন্য আমরা পরিচালককে বেশ কিছু তাগিদ দিয়েছি। ডাক্তারদের এগেইনস্টে অভিযোগ রয়েছে, তবে তারা এটা মূলত অস্বীকারই করে যাচ্ছেন। অনিয়মের অভিযোগে পরিদর্শন করা হয় পাবনার সদর হাসপাতালেও। দুদকের পক্ষ থেকে জানানো হয় সব মিলিয়ে 9 জেলার 11টি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পরিচালনা করা হয় এই অভিযান, যার অধিকাংশগুলোতে পাওয়া যায় ডাক্তারদের অনুপস্থিতি। 106 মানুষ এখানেই ফোনটা করে থাকে। তো আমরা ফোন পেয়ে আমাদের যে অভিযোগের যে বিবেচনা কমিশনের সেখানে এটা পাঠানো হয়। দায়িত্বে অবহেলা করে সরকারি অর্থ নিয়ে কাজে অনুপস্থিত থেকে উনি নিশ্চয়ই কোথাও না কোথাও কাজ করেছেন। তার দ্বারা যে অবৈধ আয় এসছে সেই আয়ের বিষয়টি কিন্তু দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখতে পারে। চলমান এই অভিযানে পাওয়া অনিয়মের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হবে বলেও জানান দুদক সচিব। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ময়মনসিংহে সিজারিয়ানের সময় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর কৃষ্ণপুর এলাকার পরশ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা হয়। স্বজনরা জানান, সদর উপজেলার কল্যাণপুর এলাকার হারুনুর রশিদের স্ত্রী জান্নাত বেগমকে রাতে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির 1 ঘন্টা পর জান্নাত মৃত সন্তান প্রসব করেছেন বলে জানানো হয়। মৃত নবজাতকের লাশ বাড়িতে নেয়ার পর শিশুটির গালে এবং পিঠে ক্ষত দেখতে পান স্বজনরা। সকালে নবজাতককে নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ক্লিনিকে অভিযান চালায়। এ সময় মালিকপক্ষের 3 জনকে আটক করা হয়। পরে মৃত নবজাতকের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজধানীর বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাটারা থানা পুলিশ জানায়, সকালে বারিধারার জে ব্লকের 8 নম্বর রোডে যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতরে নিরাপত্তা রক্ষী শামীমের মরদেহ পড়ে থাকার খবর পায় তারা। পরে বুথের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিএম বুথ ভাঙচুর বা লুটের কোনো ঘটনা সেখানে ঘটেনি বলেও জানায় তারা। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালবেলা আমাদের এখানকার জোন কমান্ডার ফোন করে বলে যে স্যার, আমাদের বারিধারা যে ব্লকে যমুনা ব্যাংকের একটা এটিএমে এরকম একটা ঘটনা ঘটেছে এবং গার্ডকে কেউ হয়তো মেরে চলে গেছে, এটিএম ভাঙার চেষ্টা করছে। এখন পর্যন্ত পুলিশের হাতেই আছে জিনিসটা, তারা লাশটাও নিয়ে গেছে ওখান থেকে এবং এটিএম মেশিন একদম ভেঙে ফেলার মতো কোনো প্রকার রিপোর্ট এখনো আমরা পাই নাই। দুপুরের সময় আরও থাকছে। হলমার্কের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহী সোনালী ব্যাংক। শিগগিরই আলোচনা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাণিজ্য সন্তানকে ভালো মানের প্রতিষ্ঠানে পড়াতে গিয়ে এর সহজ শিকার হচ্ছেন অভিভাবকরা। তবে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে নীতিমালা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আরও জানাচ্ছেন পিঙ্কি আক্তার। ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে একজন শিক্ষার্থীর ভর্তি ফি ৮০,০০০ টাকা। এর সাথে রয়েছে প্রতি মাসের টিউশন ফি ১৪,৫০০ টাকা। আর আনুষঙ্গিক খরচ তো আছেই। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। শুধু এই স্কুলটিই নয়, অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি ফি বাবদ ১.৫ লক্ষ টাকা গুনতে হয় শিক্ষার্থীদের, আবার কোনোটি লাখেরও উপরে। আর সন্তানকে স্ট্যান্ডার্ড স্কুলে পড়াতে অভিভাবকরাও এসব স্কুলের কাছে এক প্রকার জিম্মি। বেশি তো অবশ্যই হয়ে গেছে, এখন তাছাড়া তো আমার উপায় নেই, এই জন্যই তো পড়ানো। প্রত্যেক মাসে আমার সেশন চার্জ দিতে যাচ্ছে এবং এটা 2 মাস অনেক বেশি।
স্কুলগুলোর সাথে এ বিষয়ে কথা বললে অধিকাংশই নীতিমালা না থাকার অজুহাত দেখিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করেন। আমি তো 55 কম নিচ্ছি, কোনো নীতিমালা না, এটা হচ্ছে কি সিম্পলি আমরা স্কুল আমাদের এক্সপেন্সেস আমাদের বেয়ার করতে হয়। নতুনদের 4 মাসের বেতন সহ 65,000 টাকা। গভর্নমেন্টের একটা নিয়ম থাকলে তো আমরা সেটা ফলো করতামই। গভর্নমেন্ট এরকম কোনো একদম বাধা ধরা কোনো নিয়ম আমার জানা নাই। লাইমলাইটে স্কুলগুলো যখন 1,75,000 টাকা নিচে ভর্তি হচ্ছে, তারা কিসের ভিত্তিতে নিচ্ছে? শুধু ভর্তি কিংবা টিউশন ফি নয়, স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য নেই কোনো নির্দিষ্ট বইয়ের তালিকাও। পাশাপাশি পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত বই কেনার ঝামেলা তো রয়েছেই। একটু হেভি কারণে বাচ্চাকে ব্যাগটা দেওয়া হচ্ছে না। অনেকগুলো বই কষ্ট হয় বাচ্চার, সেজন্য আমি নিয়েছি। হাইকোর্টের রুল জারির 3 বছরেও কেন ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে কোনো নীতিমালা নেই জানতে চাইলে তা প্রক্রিয়াধীন আছে বলে জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। নীতিমালা কেন ছিল না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবে নীতিমালাগুলি প্রণীত হচ্ছে। শিক্ষা বোর্ডের তথ্য মতে রাজধানীতে শতাধিক ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, তবে বর্তমানে এর বাইরেও পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা, যেগুলোর পড়াশোনার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। শক্তিশালী মহিষের লড়াই খেলা আবহমান কালের ধরেই এদেশের মানুষের মাঝে বেশ জনপ্রিয়। এবার কক্সবাজারের উখিয়ায় হয়ে গেল মাসব্যাপী এই প্রতিযোগিতা। মহিষের লড়াই নিয়ে রিপোর্ট থাকছে দুপুরের সময়ের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। বন্দর চালুর 66 বছর পর ফেব্রুয়ারিতে খুলনা থেকে মোংলা বন্দরে স্থানান্তরিত হতে যাচ্ছে কাস্টমসে পূর্ণাঙ্গ কার্যক্রম। এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে আমদানি রফতানি। ব্যবসায়ীরা বলছেন, মোংলা বন্দরকে পুরোপুরি ব্যবসা বান্ধব করতে হলে দ্রুত ব্যাংকিং সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার। ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় সব ধরনের সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বাগেরহাটের মোংলা বন্দরে দিন দিন বাড়ছে বাণিজ্যিক জাহাজের আগমন। এতে জমে উঠছে আমদানি রপ্তানি কার্যক্রম, বাড়ছে রাজস্ব আয়। এতদিন বন্দরের কাস্টমস সহ অন্যান্য কাজ খুলনায় হওয়ায় ভোগান্তি পোহাতে হতো ব্যবসায়ীদের। তবে আগামী ফেব্রুয়ারি থেকে মোংলা বন্দরেই কাস্টমসের পূর্ণাঙ্গ সেবা পাবেন ব্যবসায়ীরা। এতে কর্মচঞ্চলতা বাড়বে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। 2টি শুল্কায়ন গ্রুপ এবং রপ্তানি শাখা সহ সম্পূর্ণ কার্যক্রম এখান থেকেই হবে। সুতরাং ব্যবসায়ীকে খুলনা এবং মোংলা যাতায়াত করার সময়টা বেঁচে যাবে, পোর্টের কার্যক্রমের গতিশীলতা আসবে। তবে বন্দরটিকে পুরোপুরি ব্যবসা বান্ধব করতে দ্রুত ব্যাংকিং সহ অন্যান্য সেবা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি বন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়বে, আরো ইনভেস্টররা যারা আছে বহির্বিশ্বে তারাও এখানে আসবে। শুধু কাস্টম আসলে হবে না, আপনার মনে করেন ব্যাংক, শিপিং এজেন্ট সবই এখানে আসা লাগবে। তাহলে আমরা ইম্পোর্টারদের উপকৃত করতে পারবো। অবশ্য মোংলা বন্দরের পরিকল্পনা কর্মকর্তা জানালেন, বন্দরে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবসায়িক সেবা চালু করা হবে। ওয়ান স্টপ সার্ভিস অলরেডি চালু করছে, যেখানে কাস্টমস, ব্যাংক এবং মোংলা পোর্টের অপারেশনাল ডিপার্টমেন্টগুলি রয়েছে আর কি। তো সেটা সীমিত আকারে রয়েছে যে আমরা সবাই এক ভবনে কাজ করব। সেই লক্ষ্যে আমাদের যে বন্দর ভবন, এটাকে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমরা এটার জন্য প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসারে 1952 সালে যাত্রা শুরু করে মোংলা বন্দর। প্রতিদিন গড়ে এই বন্দরে 4 থেকে 5টি পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে। সময় সংবাদ, মোংলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু গত শনিবার 4টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন। পথচারীদের অসচেতনতা, ফিটনেসবিহীন গাড়ির পাশাপাশি অদক্ষ চালকই বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিআরটিএর দাবি, দুর্ঘটনা রোধে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কুমিল্লা থেকে বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপারের এমন চিত্র নিত্যদিনের। পাশে ফুটওভার ব্রিজ থাকলেও যানবাহনের সামনে দিয়েই রাস্তা পারাপার হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ। এ অবস্থায় সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা।
সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের দাপট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মহাসড়কের এই অব্যবস্থাপনাই দুর্ঘটনার মূল কারণ। একটা যদি লিফট সিস্টেম করা যায় ফুটওভারগুলোতে, তখন আমাদের জন্য ভালো হবে, বৃদ্ধ মানুষগুলোর জন্য ভালো হবে, অসুস্থ রোগীর জন্য ভালো হবে। ফুটওভার ব্রিজ ব্যবহার করা একটু কষ্ট হলো, জিনিসটা ভালো। দুর্ঘটনা হইতেছে, তারপরও আমরা যাইতেছি, আসলে যাওয়াটা আমাদের সঠিক না। যতটা ঘটনা করছে শুধু রাস্তা পার পাওয়ার কারণেই। গাড়িটা ধরেন একটা গতি চলে 60 হোক 70 হোক 80 হোক, নগদ তার ব্রেক করা যায় না, এপার থেকে ওপার পার হইতে লইলই তখনই একটা ঘটনা ঘটছে জায়গা। তবে পরিবহন মালিকদের দাবি, মহাসড়কে 3 হুইলার বন্ধ হওয়ার পর সিএনজি অটোরিকশার চালকরাই ফিটনেসবিহীন মিনি মাইক্রোবাস নিয়ে রাস্তায় নেমেছে। এতে ঘটছে দুর্ঘটনা। নির্ধারিত কোনো কাগজপত্র নাই, রোড পারমিটও নাই, কোনো কিছু নাই, তাদের মন করা চালাইতেছে। যে এগুলা রোধ করার জন্য আমি মনে করি প্রশাসন ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা অচিরেই এর থেকে পরিত্রাণ পাবো। বিষয়টি আমলে নিয়ে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিআরটিএ কর্মকর্তা। আমাদের মোবাইল কোড প্রতিনিয়ত চলে, ভিডিও চিত্র তৈরি করা হবে। এইটা সারা বাংলাদেশে যতগুলো স্কুল কলেজ আছে এখানে আমরা একটা চিত্র আকারে পাঠাবো এবং 64টা জেলায় আমাদের বিআরটিএ ড্রাইভারদেরকে সচেতন করার জন্য, যারা চালক আছেন তাদের সচেতন করার জন্য এটা প্রদর্শনের ব্যবস্থা করব। গত 3 মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 9টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 20 জন, আহত হয়েছে শতাধিক। সময় সংবাদ, কুমিল্লা। কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বাদ্যের তালে তালে কুচকাওয়াজ পরিবেশন করেন শিক্ষার্থীরা। এছাড়া নাটিকা ও ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে তারা। পরে অ্যাডভোকেট কামরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই স্বপ্নের ধারক বাহক আজকের শিক্ষার্থীরাই। এ সময় তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলো বর্জনেরও আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। একটু ভাবে স্লো মার্চের মাধ্যমে আমাদের অন্যান্য জেলার চেয়ে অনেক পিছিয়ে ছিল পার্বত্য জেলা খাগড়াছড়ির শিক্ষা ব্যবস্থা। তবে সরকারের সময়োপযোগী নানামুখী সিদ্ধান্তের কারণে এই জনপদে শিক্ষা খাতে এসেছে আমূল পরিবর্তন। শুধু তাই নয়, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের কথা মাথায় রেখে মাতৃভাষায় আলাদা প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এতে শিক্ষার্থী ঝরে পড়া কমছে, পাশাপাশি বাড়ছে শিক্ষার হার। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়িতে গত 10 বছরে 275টি প্রাথমিক বিদ্যালয়, 22টি মাধ্যমিক বিদ্যালয়, 18টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 9টি কলেজে প্রায় 250 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাহাড়ের কথা আলাদা বিবেচনায় নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে মাতৃভাষার বই। এতে খুশি শিক্ষার্থীরা। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিল্ক দ্য মিল, উপবৃত্তি সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে উৎসুক হচ্ছে। এতে ঝরে পড়া কমার পাশাপাশি বাড়ছে পাশের হার। সরকারের শিক্ষানীতি কারণ এমন অভূতপূর্ব পরিবর্তন বলছেন অভিভাবকরা। উপবৃত্তি দেওয়া হয় এবং মিড ডে মিল চালু হওয়ার কারণে বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা স্কুলগামী হচ্ছে, মোটামুটি 100% সবাই স্কুলে আসছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ায় খুশি শিক্ষকরা। শিক্ষার্থীদের অনুপস্থিতির ক্ষেত্রে হোম ভিজিটের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে খোঁজখবর নিচ্ছেন তারা। স্কুলে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের লেখাপড়া অব্যাহত থাকছে। বিদ্যালয়ে আসার জন্য তারা অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে, যার ফলে আমাদের ঝরে পড়ার হার কিন্তু প্রতিনিয়তই কমছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মতে, জেলার শিক্ষা খাতে সরকারের উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় গুণগত মান বৃদ্ধি পাবে। প্রতিটি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল করে দেওয়া হচ্ছে, ওয়াশ ব্লক, বাউন্ডারি ওয়াল এবং ভবন। আমাদের অনেক উন্নয়ন হয়েছে। শিক্ষা কর্মসূচির এই ধারা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। ইতিপূর্বে শিক্ষার হার অনেক কম ছিল, এখন শিক্ষার হার প্রায় 50%, নিয়ার অ্যাবাউট 50% হয়েছে। এই ধারা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে শিক্ষার হার ক্রমান্বয়ে বেড়ে যাবে। জেলায় 150 কোটি টাকা খরচ করে শিক্ষকদের জন্য গড়ে তোলা হয়েছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। সময় সংবাদ, খাগড়াছড়ি।
হলমার্কের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায় সোনালী ব্যাংক। শিগগিরই জমির পূর্ণাঙ্গ মালিকানা বুঝে পেলে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ঋণের বিপরীতে হলমার্কের জমির দাম অনেক কম, তাই ব্যাংকের অনাদায়ী অর্থ তুলে নিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সানমির উপলের রিপোর্ট। 2012 ধরা পড়ল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি ঘটনা। মাত্র 210 বিঘা জমির বিপরীতে হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে হাতিয়ে নেয় প্রায় 4,000 কোটি টাকা। ওই জালিয়াতিতে 569 কোটি টাকা ফেরত দেওয়ার পরও হলমার্কের কাছে এখনও পাওনা প্রায় 3,500 কোটি টাকা। অর্থ উদ্ধারে সোনালী ব্যাংক মামলা করেছে 23টি। 16টি মামলার রায় হয়েছে ব্যাংকের পক্ষে। সাজা হয়েছে গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের, গ্রেফতার আছেন ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ। পার হয়ে গেছে 6 বছর, তবে ঋণের অর্থ ফেরত পায়নি ব্যাংক। সব সম্পদ বিক্রি করতে পারলেও ব্যাংকের ঋণের টাকা উদ্ধার করা সম্ভব না। এমন অবস্থায় মালিকানা পেলে জমির মূল্য সংযোজন করতে শিল্প কারখানা উপযোগী করে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে আগ্রহী সোনালী ব্যাংক। 33-5 পেয়ে গেছি মানে আমাদের অধিকার এসে গেছে আইনগত। এখন দলিল করে দাও, আমরা মিউটেশনের আগের পর্যায়ে আছি। মিউটেশনে তখন আমরা মালিক হয়ে যাব যদি তাদের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। আমরা যদি এটা ইকোনমিক জোন করতে পারি, সোনালী ইকোনমিক জোন, তখন এগুলি পিস বাই পিস বিক্রি করা খুব সহজ হবে এবং আমার রিকভারিটা একটা মাত্রা যোগ করবে। সোনালী ব্যাংক চাইলে নিষ্কণ্ঠক জমি অধিগ্রহণ করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে বেজা। সোনালী ব্যাংক যদি তাদের নিজস্ব মালিকানাধীন নিষ্কণ্টক জমি যদি তাদের কাছে থেকে থাকে, ইন দ্যাট কেস তারা ইকোনমিক জোন করার জন্য যদি লাইসেন্সের আবেদন করে, আমরা অবশ্যই এটা ইতিবাচকভাবে বিবেচনা করব। আইনের মধ্যে সেই সুযোগটা আছে। তবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আগেই সম্ভাব্যতা যাচাই বাছাই করার পরামর্শ অর্থনীতিবিদদের। পুরো প্রক্রিয়াটা হওয়া উচিত যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের ইভালুয়েশনের মাধ্যমে, কোনো অ্যাডহক কোনো ডিসিশনের মাধ্যমে না। তা না হলে আমি মনে করি যদি কোনো অ্যাডহক ডিসিশন না হয়, ওই ঋণ আদায় অথবা টাকা আদায়ের ক্ষেত্রে সেরকম চিত্রই হয়তো আমরা দেখতে পাবো। তৈরি পোশাক, ডেইরি সহ হলমার্ক গ্রুপ বিভিন্ন নামে অন্তত 25টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করত, যার প্রায় সবগুলোই বন্ধ রয়েছে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সপ্তাহখানেক বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আবারও তীব্র তুষারপাত, 2 জনের মৃত্যু, নাকাল ইউরোপবাসীও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 93 কিলোমিটার দৈর্ঘ্য খালের পানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর ধোলাইপাড় এলাকার কুতুববাগ খালে পরিচ্ছন্নতা অভিযানে কার্যক্রমে অংশ নিয়ে তিনি কথা বলেন। খালের পানি পুরোপুরি সঞ্চালন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেয়র। জলাবদ্ধতা নিরসন না হলে রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়ন সম্ভব নয় জানিয়ে খালের পানিতে ময়লা আবর্জনা না ফেলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান সাইদ খোকন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তায় খালের পাশে অবৈধ স্থাপনা এবং নাব্য ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান দক্ষিণ সিটির মেয়র। পর্যায়ক্রমে সমস্ত খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা হবে, পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে। জলাবদ্ধতা নিরসন করবার পর আমরা এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ব্যাপকভাবে করব। এই খাল আমরা পরিষ্কার করে যাই, 2 সপ্তাহ 3 সপ্তাহ যেতে না যেতে এই খাল কিন্তু আবার ময়লা আবর্জনা দিয়ে ভরে যাচ্ছে। যদি কোথাও কোনো ধরনের খাল দখল করবার অপচেষ্টা করা হয়, তাকে সকল শক্তি দিয়ে প্রতিহত করা হবে এবং উচ্ছেদ করা হবে। এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যেখানে অবৈধ স্থাপনা থাকবে সেখানে সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। খননের 2 বছর না যেতেই আবারও পাড় ভেঙে ভরাট হচ্ছে মেহেরপুরের ভৈরব নদী। দুপারের মাটি শাসন ও বনায়ন না করায় নাব্য হারাচ্ছে এটি। পরিবেশবিদদের দাবি, পাড় সংরক্ষণ না করলে এটি আবারও রূপ নেবে মরা নদীতে। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেহেরপুরের উপর দিয়ে বয়ে গেছে একমাত্র নদী ভৈরব। একসময় এটি নাব্য হারিয়ে পরিণত হয় মরা নদীতে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে 2014 সালে সরকার 71 কোটি 65 লাখ টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন কাজ শুরু করে। 2016 সালের শেষ দিকে প্রথম পর্যায়ে 29 কিলোমিটার খনন কাজ শেষ করে, কিন্তু গত 2 বছরে পাড় সংরক্ষণ ও বনায়ন না করায় পাড় ভেঙে আবারও ভরাট হচ্ছে নদীটি। এতে এটি আবারও মরা নদীতে পরিণত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। সরকার অনেক বড় বড় মাছ ছাড়ছে, এতে অনেক বড় বড় মাছ হয়, এতে অনেকের
চলে। পাউড়ি ভেঙে নদীটা বোঝা যাচ্ছে আগামী দিতে মাছ আমরা আর পাবো না। ভরাট হয়ে গেলে আবার পূর্বের ন্যায় নদীটা ফিরে যাবে, তখন আমাদের যে উপকারগুলো হতো সেই উপকার থেকে আমরা বঞ্চিত হব। নদী ভরাট থেকে রক্ষা পেতে দুপারে ঘাস চাষ ও বনায়ন করার পরামর্শ পরিবেশবাদী সংগঠনের। সম্ভব হলে যদি দুই পাড় উঁচু করে রাস্তা বা রাস্তার পাড়ে ঘাস লাগানো যায় এবং বৃক্ষরোপণ করা যায়, তাহলে অবশ্যই সে পাড়টাকে রক্ষা করা যাবে এবং এটা ভরাট থেকে মুক্তি পাবে। ভৈরব বাঁচিয়ে রাখার স্বার্থে অতি দ্রুত মাটি শাসন করা এবং বনায়ন করার কাজটি করা হোক। অবশ্য নদীটি বাঁচাতে সরকারের নানামুখী উদ্যোগের কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমরা চাইবো যে নদীর যে পাড়গুলো কিছুটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বৃষ্টির পানিতে ভেঙে যেতে পারে, সেই জায়গাগুলো আমরা বাঁধায়ের কংক্রিট করে বাঁধায়ের একটি ব্যবস্থা আমরা করব। নাব্য রক্ষায় দ্বিতীয় পর্যায়ে আরও 18 কিলোমিটার নদী খননের কথা রয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মেলা কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য তালিকা মেনেই খাদ্যপণ্য বিক্রি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খাবারের দোকানগুলোতে। মেলার খাবারের দোকানগুলোর বিরুদ্ধে বরাবরই অতিরিক্ত দাম রাখার অভিযোগ থাকলেও এবার সে অভিযোগ কিছুটা কম। স্টলগুলোতে খাবারের মান ও পরিবেশ নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে টানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে দেয়া একটি মূল্য তালিকা। সকালের দিকে দর্শনার্থী সমাগম কম থাকলেও বিকেলের দিকে খাবারের স্টলগুলো জমজমাট থাকবে বলে জানিয়েছেন বিক্রেতারা। আমাদের এখানে খরচও বেশি, একটা দোকানে তো অনেক লক্ষ লক্ষ টাকার বিষয় আছে। আর বিশেষ করে আমাদের যে দামটা আমরা কিন্তু দামটা নির্ধারণ করি না, এইটা মেলা কর্তৃপক্ষ নির্ধারণ করে এবং মেনু দিয়ে দিচ্ছে এই রেটের ভিতরে বিক্রি করতে পারেন এবং এটার নিচে বিক্রি করতে পারেন। বাইরে থেকে তো একটু বেশি রাখবেই আর কি। হ্যাঁ, বাইরে তো আপনার যেমন আমি এখানে ফুচকা খেয়েছি, ফুচকা বাইরে দেখা যাবে একটা 50 টাকা প্লেট নেবে, তো এখানে তো একটু ডিমান্ড বেশি হবেই। লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে পুরান ঢাকার অলিম্পিয়া বেকারিকে 4 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু নিম্নমানের খাদ্যপণ্য জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের উপাদান দিয়ে খাদ্যপণ্য তৈরির আলামত পাওয়া গেছে, যেটি দীর্ঘদিন ধরে চলে আসছিল বলে মনে করেন তারা। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। অভিযানের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, এই মুহূর্তে আমি রয়েছি পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত অলিম্পিয়া বেকারির যে মূল কারখানা আছে সেই জায়গায়। সেখানে আজকে দুপুর 12টা থেকে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং এখানে আসার পর আমরা যেটি দেখতে পেয়েছি, যেখানে বেশ কিছু লেবেলবিহীন পণ্য পাওয়া গেছে, যেগুলো দিয়ে আসলে বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা হতো এবং যেই পণ্যগুলি এখানে তৈরি করা হয় সেই পণ্যগুলির অনেকগুলি কিন্তু তারা কিন্তু লাইসেন্সও দেখাতে পায়নি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা যে জায়গায় এইগুলি তৈরি করছে সেখানকার পরিবেশও ভালো না এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবির মাধ্যমে যে তারা কোনো ধরনের গ্লাভস ব্যবহার করছে না। একটু যদি আপনাদেরকে আমি দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্যগুলো এখান থেকে জব্দ করা হয়েছে সেগুলোর অনেকগুলো, এগুলো কোনো লেবেল নেই। আমরা দেখেছি মেয়াদ উত্তীর্ণ পণ্য এখানে রয়েছে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আসলে বিএসটি অনুমোদিত না বা খাদ্যদ্রব্য ব্যবহার করা যায় না, সেই ধরনের পণ্যগুলো তারা ব্যবহার করছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এখানে যে বিস্কুট বা অন্য পণ্যগুলো তৈরি করা হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ঢাকনা ছাড়া খালিভাবে রেখে দেওয়া হচ্ছে, এগুলোর উপর বিভিন্ন ধরনের ময়লা পড়ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলেছে যে তারা যেই এইভাবে এই পণ্যগুলো তৈরি করছে এবং পরবর্তীতে অলিম্পিয়া বেকারির যে শাখাগুলো আছে সব শাখাগুলোতে কিন্তু এখান থেকেই পণ্য সরবরাহ করা হয়ে থাকে। তো নিরাপদ খাদ্য আইনের ব্যত্যয়ের কারণে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে লেবেলবিহীন পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ার অভিযোগে 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে অলিম্পিয়া বেকারির এই মূল কারখানাটিতে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে যেসব পণ্য পাওয়া গেছে তার বেশিরভাগই কিন্তু আসলে খাওয়ার উপযোগী না। এগুলো দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের পণ্য তারা বানিয়ে থাকে এবং বানিয়ে তারা বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে পরিবেশে এই পণ্যগুলো তৈরি করা হচ্ছে সেই পরিবেশটাও কিন্তু ভালো না। আমরা দেখতে পেয়েছি নোংরা স্যাঁতস্যাঁতে বিভিন্ন জায়গার মধ্যে এই খাদ্য উপকরণগুলো বানানো হচ্ছে, যা নিরাপদ খাদ্য আইনের পুরোপুরি পরিপন্থী। এবং খাদ্যপণ্যগুলো বানানোর পরও আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা অবস্থায় এগুলো রেখে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই আসলে আইনসম্মত না। তো এই অলিম্পিয়া বেকারির যে মূল কারখানায় আসার পর আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশ কিছু অসঙ্গতি
ধরা পড়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষের যে খাদ্য আইন রয়েছে সেই আইনটিতে, এবং এই আইনগুলো অমান্য করার জন্য তাদেরকে 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা যেটি বলছে যে তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই তারা এই অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তারা এই ধরনের অভিযান পরিচালনা করবে। তো স্বপ্ন এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভেজাল বিরোধী অভিযানের খবর জানাতে পুরান ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এবার ঐতিহ্যবাহী মহিষের লড়াইয়ের খবর। কক্সবাজারের উখিয়ায় হয়ে গেল মহিষের লড়াই। মাসব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার শেষ দিনে জয়ী হয় মোহাম্মদ নাসিরের মহিষ। খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসেন হাজারো দর্শক। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এ ধরনের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গ্রাম বাংলার ঐতিহ্য মহিষের লড়াই, আর এই মহিষের লড়াই দেখতে প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে ভিড় করেছে কয়েক হাজার মানুষ। সবাই মেতেছে এই মহিষের লড়াইয়ে, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সবাই যেন এই মহিষের লড়াই উপভোগ করছেন। তারা বলছেন গ্রাম বাংলার ঐতিহ্য যেন সারা জীবন টিকে থাকুক, আনন্দ দিতে থাকুক তাদের মনে। আমরা সাধারণত মুরগির লড়াই দেখি, ষাঁড়ের লড়াই দেখি। কক্সবাজার থেকে মূলত আসা মহিষের লড়াই দেখার জন্য। এই এলাকার প্রায় 2,000-5,000 মানুষ মহিষের লড়াই দেখে। প্রতি বছরে একবার এই মহিষের লড়াই হয়। আমি বাচ্চা সহ এই মহিষের লড়াই শীতকালীন সময়ে দেখতে আসছি। আমার লাইফে আমি এরকম কোনো লড়াই আগে দেখি নাই, আজকে আমার খুব ভালো লাগছে। এই মহিষের লড়াইয়ে একটি মহিষের নাম দেওয়া হয়েছে লুকাকু, আরেকটি নাম দেওয়া হয়েছে মেসি। সবাই বলছে মেসি জিতবে, তাই হলো। টানা 10 মিনিট খেলার পর মেসি জিতলো অবশেষে। লড়াইয়ের জন্য কিনেছিলাম আমাদের উকিয়াবাসীরা লড়াই দেখার জন্য। আজকে লড়াই দিছি, লড়াই দিয়ে আমার মসজিদের কারণ আমি 1000 গুণ ধন্য হয়েছি। আমি খুশি হইলাম, আমি প্রাণ খুশি হয়েছি। আমি গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই ধরনের আয়োজন বলে জানালেন আয়োজকরা। 100 বছর ধরে আমরা ঐতিহ্যগতভাবেই এই লড়াইটি চলে আসছে। আমাদের বাপ দাদারা এটি আসলে গ্রাম্য ঐতিহ্য এবং গ্রামের মধ্যে যে একটা সৌহার্দ্য সম্প্রীতি, এটা ধরে রাখার জন্য সবাই একসাথে হবে, এক জায়গায় হবে, লড়াই দেখবে। গত 1 মাস ধরে চলে আসা এই মহিষের লড়াই অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের উখিয়ার চৌধুরীপাড়ায়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় 6 জোড়া মহিষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুর সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বললেন, আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। 30 ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না, মন্তব্য মির্জা ফখরুলের। ভোটের দিন লালমনিরহাটে নিহত বিএনপি নেতার বাড়িতে ঐক্যফ্রন্ট নেতারা। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দুদকের ঝটিকা অভিযান। দেখা মেলেনি কর্তব্যরত চিকিৎসকের। ময়মনসিংহে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ। সরকারি নীতিমালা না থাকায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য। অসহায় অভিভাবক, নীতিমালা প্রক্রিয়াধীন, দাবি শিক্ষা বোর্ডের। এবং রাজধানীর বাড়িধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতরে নিরাপত্তা কর্মী খুন, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, জানালো পুলিশ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।